জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সেই অভিনবত্ব একদিক বহু জায়গায় ইতিমধ্যে ছাত্রদের ডিমান্ড পূরণ করে করাচ্ছি। স্যার 2025 সাল, আমরা তো ভারত ইতিহাস পড়াশোনা করি, কোন কোন দিকগুলো করব। ইতিমধ্যে সেট পরীক্ষার ঠিক দুদিন আগে করিয়েছিলাম 1925-এর ঘটনাগুলো, বা কি ঘটনাগুলোর 50 বছর বা 100 বর্ষ ঘটছে সেগুলো দেখছি। কাকুরি ষড়যন্ত্র মামলা এবং সুরেন্দ্রনাথের নেশন ইন মেকিং অলরেডি এসে গেছে সেট পরীক্ষায়। 2025 সালে আপনারা যে পরীক্ষায় দিন, সে ব্যাংক হোক, টাফ সিলেকশন হোক, রেল হোক, বা রাজ্যের WBCS মিসেলেনিয়াস ক্লার্কশিপ, পুলিশ, যে পরীক্ষায় দিতে যাবেন, হার্ডলি স্মার্ট ওয়ার্ক যদি করতে শেখেন, আপনি অনেক কম পড়ে উদরাতে পারবেন। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি ইতিহাস সাবজেক্টের বেশ কিছু দিগন্ত উন্মোচন করে যাব আজকে, যেগুলো ভালো করে পড়বেন এবং বুঝবেন। শুধু শর্ট প্রশ্ন বা ওয়ান লাইনের আকারে পড়বেন না, গভীরে গিয়ে পড়বেন, আপনি যে কোনো প্রশ্নকে সালটাতে পারবেন। আপনি পড়াশোনাটা মন দিয়ে করবেন, সবগুলো ইতিমধ্যে হয়ে যাবে, কিন্তু পড়াশোনাটা বাদ দিয়ে সব কাজগুলো বন্ধ করুন, পড়াশোনাটা করুন। এইটুকু বার্তা রইল 2025 সালে। আগাম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং প্রত্যেক পদপ্রার্থীকে জানাচ্ছি, পড়াশোনাটা করুন। এই করতে হবে, সেই করতে হবে, এই করছি, এইভাবে করুন। সব কিন্তু মাইকেল অ্যাঞ্জেলোর একটা ভাষা দিয়ে শুরু করবো ক্লাস। মাইকেল অ্যাঞ্জেলো বলেছিলেন যে জীবনটা 100% হয়, অ্যাটিটিউড একটা এমন শব্দ যা যোগ করলে 100 হয়। তাই আপনি অ্যাটিটিউড বা মনোভাব ঠিক করুন, অ্যাটিটিউডটা যোগ করলে 100 হয়, দেখবে অ্যালফাবেটিক্যালি। কি জানো তো, 99% পার্সিপিরেশন বা কঠোর পরিশ্রম করে যাবেন আপনারা, আর 1% হচ্ছে ইন্সপিরেশন। ওই ইন্সপিরেশন সবাই দিচ্ছি আমরা, আসলে ওটা নয়, আপনার কাছে লুকিয়ে আছে 99%। তো 2025 সালে যে ভিডিওটা আমি দেবো আজকে, মন দিয়ে শুনবেন প্রথম দিয়ে শেষ পর্যন্ত। আশা করি আপনারা 2025 সালে যে কোনো পরীক্ষায় দেওয়ার পরে হল থেকে বেরিয়ে মনে পড়বে জানা স্যারের এই ভিডিওটা আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, ক্র্যাক করার ক্ষেত্রে, জীবনকে সুগঠিত করার ক্ষেত্রে কতটা পাথেয় হয়েছে। আমরা 2025 সালে পদার্পণ করতে ফেললাম, ধরেই নিলাম। তাহলে আমরা কি দেখব? আমরা তিনটে মানুষকে প্রথমে দেখব। অ্যাডলফ হিটলার, মহাত্মা গান্ধী এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথমে বলে রাখি, হিটলারের মেক ক্যাম্প 1925 সালে প্রকাশ পেয়েছিল, প্রত্যেকে জানবে জার্মান ভাষায়। ইংরেজি ভাষায় এর নেশন ইন মেকিং প্রকাশ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরিতাপের বিষয়, ওই বছর এস.এন. ব্যানার্জি কিন্তু মারাও যায়। গান্ধীজি গুজরাটি ভাষায় 2 খণ্ডে প্রকাশ করেছিল তার আত্মজীবনীমূলক বই, গুজরাটি ভাষায়, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 3টে বইয়ের এবছর কিন্তু মারাত্মকভাবে 100 বর্ষ উদযাপন হচ্ছে। তাই আপনি 2025 সালে যে পরীক্ষা দিতে যাবেন, এইগুলোকে ক্যাচ করবেন। যারা খেলাধুলা ভালোবাসেন, 1975 সালে ক্রিকেট বিশ্বকাপ স্টার্ট হয়েছিল। 2025 সাল সেই ক্রিকেট বিশ্বকাপের 50 বছর বা সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন ইয়ার। গেমস অ্যান্ড স্পোর্টস থেকে বিভিন্ন কোশ্চেন আসে, দেখে যাবেন। ঋত্বিক ঘটককে ভালো করে দেখবেন, 1925 সালে তার জন্ম, এবছর তার 100 বর্ষ পালিত হচ্ছে। তাই ভারতের চলচ্চিত্র জগৎ যখন দেখবে, ঋত্বিক ঘটককে বেশি করে দেখবো। কারেন্ট টপিকে স্যাম বেনেগাল আমরা দেখবো, স্যাম বেনেগাল, কিন্তু ঋত্বিক ঘটক ভালো করে দেখবো, যেটা জন্ম 100 বর্ষ। আমরা দেখবো কোন টপিক? আমরা দেখবো সেই ভাইকম সত্যাগ্রহ 1924 সালে শুরু হয়, 1925-এর 23শে নভেম্বর পর্যন্ত চলেছিল। তাই ভাইকম সত্যাগ্রহের পরিসমাপ্তির বছর 100 বর্ষ ভুলে গেলে চলবে না। আমরা কি পড়বো না, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ যে ইন্ডিয়া মানে সিপিআই দল, সেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হবে কানপুরে 1925 সালে 26শে ডিসেম্বর, কদিন আগেই চলে গেল। তার 100 বর্ষ 2025, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট পড়বো আমরা না, সরোজিনী নাইডু কংগ্রেসের রুবি জুবলি, 40 বছর পূর্ণ হলে রুবি জুবলি বলা হয়। সে সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে। এটারও কিন্তু 50 ইয়ার্স। ভাইকম সত্যাগ্রহের পরিসমাপ্তি 100 বর্ষ আমরা দেখার চেষ্টা করব। আমরা কি দেখব? আর বহু ঘটনা আছে। আমরা 1925 সালে কাকুরি ষড়যন্ত্র মামলাকে দেখার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট। রামপ্রসাদ বিসমিল 1927 সালে গোরক্ষপুর জেলে ফাঁসি হয়েছিল। নানান ঘটনাগুলোকে নিয়ে আজকে আমি হাজির হয়েছি। 100 বর্ষে 2025, মন দিয়ে শুনুন, গল্পগুলোকে ডিপে গিয়ে একটু পড়াশোনা করবেন, প্রত্যেকের কাছে আবেদন রইল। দেখো হেডিংটা দিয়েছি, একটু অভিনবত্ব হেডিং আজকে, ইতিহাসের একটা অন্য দিক। 100 বর্ষে 2025, তো 50 বছরের কিন্তু ঘটনা। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে স্টার্ট হয়েছিল, দ্য প্রভিন্সিয়াল কাপ, তখন তার নাম ছিল তার 50 ইয়ার্স। সালটা 1925-এর ঘটনাগুলো বলবো, বিশেষ করে যার 2025 সালে 100 বর্ষ ইলারি পূর্ণ হয়েছে, হেডিং উল্লেখ করে দিয়েছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এস.এন. ব্যানার্জি নামে বেশি পরিচিত। তার আত্মজীবনীমূলক বই এর নেশন ইন মেকিং কলকাতা থেকে প্রকাশ পেয়েছিল এবং সুরেন্দ্রনাথের মৃত্যু হয়েছিল 1925, তাই তার 100 বর্ষ পালিত হচ্ছে। 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা এবং 1876 সালে কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠা। আর কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠা ছিলেন বলে কলকাতা কর্পোরেশনের মূল অফিসের সামনে রাস্তার নাম এস.এন. ব্যানার্জি রোড। কি নাম? এস.এন. ব্যানার্জি রোড।
খেয়াল করবে। SN ব্যানার্জি রোড হচ্ছে কলকাতা কর্পোরেশনের সামনে রাস্তা, তিনি প্রতিষ্ঠা করলো ভারত সমাজ। সে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দিয়ে কোশ্চেন বছর থাকছে, আপনারা ভালো করে মনে রাখবেন। 1872 সালে দ্য হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন গড়ে উঠেছিল, যেটি 1917 সালে স্যাডার কমিশনে বিদ্যাসাগর কলেজ পরিণত হয়, আমরা জানি। আর দ্য হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা 1917 সালে নামাঙ্কিত হয়েছে বিদ্যাসাগর কলেজ, এই কলেজে প্রথম বাঙালি হিসাবে ইংরেজি শিক্ষক নিয়োগ হয়েছিলেন। আর এই বিদ্যাসাগর কলেজের দোতলায় 1902 সালে গড়ে উঠেছিল ডন সোসাইটি। ভালো করে মনে রাখবে, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই স্কুলের কিন্তু শিক্ষক রূপে নিয়োগ হয়েছিলেন। আর তার আত্মজীবনীমূলক এবং তার মৃত্যুর শতবর্ষ উদযাপন করছে। ভালো করে দেখবে, দুর্ধর্ষ করে আলোচনা করেছি এই টপিকটা এবারে নতুন বইগুলোতে। নতুন ইন্ডিয়ান হিস্ট্রি বা নেটসের বইটা পড়ে নেবেন, মন চুরিয়ে যাবে। আপনারা যা বই পড়ছেন পড়বেন, প্যারালালি যদি মনে করেন ইতিহাসকে নিয়ে অনেক দূরে এগোবো, অনেক বড় হব, অবশ্যই বই সংগ্রহ করবেন। আর নতুন ব্যাচ আসছে নেটসের, WBCS এবং কুল সার্ভিসের, আপনারা ভর্তি হন। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস কিন্তু জানা স্যার করাচ্ছেন, এটা একদম অবধারিত, মাইক্রো টিচিং এবং গেরিলা পদ্ধতিতে। ছোট টপিক করে নোটসগুলো আপনি ভারতবর্ষ ঘুরে ফেলবেন, তার কাছে আসতে পারবেন না। আর ওখান থেকে মক টেস্ট একদম সিস্টেমেটিক্যালি সাইন্টিফিক ওয়ে চলছে। তাই নির্বিধায় আপনারা আসুন পশ্চিমবঙ্গের সেরা ক্লাসটা নেওয়ার জন্য, স্টাডি মেটেরিয়াল মক টেস্ট দেওয়ার জন্য। শুরু করছি গান্ধীজির আত্মজীবনীমূলক বই, সেই বিখ্যাত বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই বইটিও কিন্তু 1925 সালে প্রকাশ পেয়েছিল গুজরাটি ভাষায়, এবং সেটাও কিন্তু শতবর্ষ। তাই ভালো করে তোমরা দেখবে, প্রশ্ন কমন পেতে পারো, ভালো করে মনে রাখবে। হিটলারের আত্মজীবনীমূলক বই মেই ক্যাম্প 1925 সালে প্রকাশ পায়, মনে রাখবে, এবং তারও শতবর্ষ। 725 পৃষ্ঠার বই বাংলা আমার সংগ্রাম কিন্তু বেরিয়ে গেছে। হিটলারের জীবনীকার গুন্ডার গ্রাসটাও পড়বেন, সেখানে কিন্তু মেই ক্যাম্পের অনেক প্রসঙ্গ তিনি তুলেছেন। গুন্ডার গ্রাস হিটলারের জীবনীকার, পড়ে নেবেন বইটা একবার। আসছে প্রথম ভারতীয় মহিলা, সবাই জানি সরোজিনী চট্টোপাধ্যায়। তো এর বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায়, মনে রাখবে, হায়দ্রাবাদে থাকতেন, হায়দ্রাবাদ কলেজের অধ্যাপক ছিলেন। সেই সরোজিনী চট্টোপাধ্যায় বিয়ের পর না হয় সরোজিনী নাইডু, সে অঘোরনাথ চট্টোপাধ্যায়ের কন্যা। এই মানুষটি 1924 সালে আফ্রিকাতে কংগ্রেস থেকে দূত রূপে কাজ করেছিলেন, এবং আফ্রিকাতে যখন 1915 সালে দক্ষিণ আফ্রিকা ছেড়ে গান্ধীজি চলে আসেন, সেখানে কংগ্রেসের নতুন নবরূপ দিতে 1924 সালে সভাপতি হলেন আফ্রিকাতে গিয়ে কংগ্রেস থেকে সরোজিনী নাইডু। একদিকে গান্ধীজি 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করছেন, অন্যদিকে আফ্রিকাতে কংগ্রেস থেকে দূত হিসাবে গিয়ে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটাচ্ছেন আফ্রিকাতে 1924-এ সরোজিনী নাইডু। পরের বছর ফিরে এসে কানপুরে তিনি সভাপতিত্ব করলেন। এটি ছিল কংগ্রেসের 40তম অধিবেশন বা রুবি জুবলি, এবং এই সরোজিনী চট্টোপাধ্যায় 1925 সালে কানপুর সেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন। আমরা সবাই জানি প্রথম মহিলা 1917 সালে অ্যানিবেশন, 1933 সালে সেই এডিথ এলেনা গ্রে প্রথম বাঙালি মহিলা হিসেবে সভাপতি হয়েছিলেন। এডিথ এলেনা গ্রের বিবাহের পরে নাম হলো নেলি সেনগুপ্তা, তাই না? ওকে, চলো এবারে আসছি চিত্তরঞ্জনের মৃত্যু, ইম্পর্টেন্ট। 1925 সালে 16 জুন মারা যান চিত্তরঞ্জন দাস, প্রত্যেকে মনে রাখবে। 1925 16 জুন মারা যান, দার্জিলিংয়ে মারা যান। চিত্তরঞ্জনের বাড়িটির নাম দার্জিলিং, একও রাখা আছে স্টেপ অ্যাসাইড। দার্জিলিংয়ে দুজন মানুষের বাড়ি দেখে আসতে পারো। ভগিনী নিবেদিতার বাড়ির নাম রয় ভিলা, আমি একাধিকবার গেছি কাজের সূত্রে, এবং চিত্তরঞ্জন দাসের বাড়ি স্টেপ অ্যাসাইড। এবং দার্জিলিংয়ে মারা যায়, তাকে শিয়ালদা ডেড বডি আনা হয়েছিল। গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে তার শবদেহ নিয়ে যাওয়া হয় শিয়ালদা থেকে হ্যারিসন রোড ধরে, যে হ্যারিসন রোডের নাম এখন MG রোড বা মহাত্মা গান্ধী রোড, এখান থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে, মনে রাখবে। আর এই আদিমোহিনী মোহন কাঞ্চিলার যেখানে কলেজটির মোড়, ওখানে সুভাষচন্দ্রকে গান্ধীজিকে খোলা মঞ্চে দেখার জন্য লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল। সেই চিত্তরঞ্জন দাস, বাড়ির নাম দার্জিলিংয়ে স্টেপ অ্যাসাইড, আর নিবেদিতার বাড়িটার নাম রয় ভিলা। সেই চিত্তরঞ্জনের মৃত্যু 1925-এর 16 জুন। প্রখ্যাত সাহিত্যিক, তারপরে আইনজীবী হয়েছিলেন, আর কেউ নন চিত্তরঞ্জন দাস। অর্থাৎ 1923-এর কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর নিউ ব্যারাকপুর নির্বাচনে এই স্বরাজ্য দল থেকে বিধানচন্দ্র রায় হারিয়ে দিয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ডিটেলসে দেওয়া রয়েছে, বইটা পড়ে নেবেন, আপনি বুঝতে পারবেন ইতিহাসের গভীরতা কাকে বলে। ডিটেলসে দেওয়া রয়েছে, তো জাস্ট টাচ করে গেলাম। 16 জুন 1925 CR দাসের মৃত্যুর শতবর্ষ, ভীষণ ইম্পর্টেন্ট। আর কি বলবো, কাউন্সিল অফ ওমেন, আবার বলবো কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1925। একটু বলে নেওয়া দরকার আছে, একজন ইউটিউবে কমেন্ট করেছিল ইতিমধ্যেই, কাউন্সিল অফ ওমেন ইন্ডিয়া প্রতিষ্ঠা 1925। এটি 1927 সালে নাম হচ্ছে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স, AIWC। অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স 1927-এ নামাঙ্কিত হয়। এইটি প্রতিষ্ঠা হচ্ছে কাউন্সিল অফ ওমেন ইন ইন্ডিয়া 1925।
1925। আর এই কাউন্সিল অফ ওমেন ইন্ডিয়াটাই 1927 নামাঙ্কিত হয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স। প্রত্যেকে মনে রাখবে। কানপুরে প্রতিষ্ঠা হলো সত্য ভগতের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 26শে ডিসেম্বর 1925। ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। কবে? 26শে ডিসেম্বর প্রতিষ্ঠা হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কানপুরে। আমরা জানি যে তাসখণ্ডে সিপিআই দল গড়ে ওঠে 1920 সালে মানবেন্দ্র রায়ের নেতৃত্বে। আর ভারতবর্ষে কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলো সত্য ভগতের নেতৃত্বে। দেখো তো 1925 সাল কি ইম্পর্টেন্ট। কানপুর একদিকে সরোজিনী নাইডু সভাপতি হচ্ছে কংগ্রেসের, আরেকদিকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে, তাই না? কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের কানপুর। আবার দেখো 1925-এ ইউপি দেখো লখনৌর সন্নিকটে কাকুরি স্টেশনে ডাকাতি হয়ে গেল। উত্তরপ্রদেশ একটি বিপ্লবের কেন্দ্র উত্তরপ্রদেশ। শোভাদের লেখা বই পড়বেন, মন জুড়িয়ে যাবে। আউটস্ট্যান্ডিং রিসার্চগুলো দিয়েছি বইতে, শোভাদের লেখা বই। তাই উত্তরপ্রদেশের কানপুরে চলছে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। কানপুরে চলছে কংগ্রেসের সেই 40তম অধিবেশনে সরোজিনী নাইডুর সভাপতিত্ব অনুষ্ঠান। আরেকদিকে চলছে সেই উত্তরপ্রদেশেরই লখনৌর সন্নিকটে কাকুরিতে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে ট্রেন ডাকাতির ঘটনা। 8 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, তাই না? 4,500 টাকা লুট করেছিল আশফাকুল্লাহ এবং রামপ্রসাদ বিসমিল সহ প্রমুখরা, তাই না? আর গোরক্ষপুর জেলে ফাঁসি হয়েছিল 1927-এ রামপ্রসাদ বিসমিলের, তাই না? চলো আসি এবার একটু বাজেট নিয়ে আলোচনা করে দেবো। আমরা জানি 1860 সালে জেমস উইলসন কমিটির সুপারিশে লর্ড ক্যানিং বাজেট চালু করলো। বাজেটের জনক হচ্ছে লর্ড ক্যানিং। 1860 সালে বাজেট প্রথম এনেছিলেন লর্ড ক্যানিং ব্রিটিশ ভারতবর্ষে। জেমস উইলসন সেই কমিটির সুপারিশেই এটি চালু হয়েছিল এবং জেমস উইলসনই প্রথম বাজেট পেশ করেছিলেন, তাই তো? 1860 সালে বাজেটে কি করা হলো জানো তো? ভবিষ্যৎ আগামী 1 বছরের আয় ব্যয়ের হিসাবটাই বাজেট। ভবিষ্যৎ আগামী 1 বছরের আয় ব্যয়ের হিসাবটাই হচ্ছে বাজেট। সরকারি কত উপার্জন হলো, কত ব্যয় করলো, সেটাই বাজেট, তাই তো? সেই বাজেটটা যে করা হতো তার নাম জেনারেল বাজেট বা সাধারণ বাজেট। সেই বাজেটে রেল ডিপার্টমেন্ট প্রচুর টাকা টেনে নিত। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, অন্যান্য খাতে খরচ করতে পারত খুব কম। তাই রেলকে পৃথক না করলে সাধারণ বাজেটের টাকা রেলে চলে যেত বেশি। কেন জানো? উই পোকা এবং বন্যা সবচেয়ে রেল ক্ষতিগ্রস্ত করতো। তখনকার সিমেন্টের হয় না, মাটি ফেলে ব্রিজের উপর, তখন ব্রিজ এত ছিল না, কাঠ পেতে হতো। আর কাঠগুলো ভারত নদীমাতৃক দেশ, বন্যার সময় বর্ষার সময় উই লেগে যেত, বন্যার সময় ভেঙে যেত নদীবাঁধ। তার ফলে কি হতো জানো? শিলওয়াক হয়ে যাবে, সেই উই পোকা কাঠগুলো নষ্ট করে দিত। বন্যার সময় নদীগুলো ভেঙে যেত, পাড়গুলো, ফলে ট্রেন বন্ধ হয়ে যেত। সেই কারণে উই পোকা এবং কাঠ, বন্যা দুটি নষ্ট হতো, ক্ষতি করতো বন্যা কাঠগুলোকে, উই পোকা ক্ষতি করতো। সেই কারণে 1925 সালে বড়লাট রিডিংয়ের আমলে সাধারণ বাজেট থেকে রেল বাজেট আবার আলাদা করে দেওয়া হয়। 2015 সাল থেকে আমরা দেখছি ঘোষণা অনুযায়ী আবার একটি বাজেট কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। সর্বশেষ রেল বাজেট পেশ করেছিলেন মাননীয় রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু মহাশয়, মহারাজ ভাইটা। তখন অরুণ জেটলি ছিলেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনেক প্রসঙ্গ বলছি। তাহলে বাজেট চালু করছে ক্যানিং 1860। 1925 সালে সাধারণ বাজেট জেনারেল বাজেট থেকে রেল বাজেট পৃথক হয়ে যায় লর্ড রিডিংয়ের আমলে। আর রেল বাজেটের শুরুর শতবর্ষ বছর। রেল পরীক্ষা দিতে যাবেন, আপনি কমন পেতে পারেন। ইকোনমিক্সে বছর শতবর্ষ বাজেট থেকে কিন্তু কোশ্চেন করতে পারে, কারণ সাধারণ বাজেট রেল বাজেট পৃথক হয়েছিল 1925 তার শতবর্ষ বছর। এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন, ব্রেনটাকে অন্য জায়গায় নিয়ে যান, বুঝতে পারবেন ইতিহাসটা কাকে বলে। চলো নেক্সট প্রশ্ন। কাকুরি ষড়যন্ত্র মামলা। রামপ্রসাদ বিসমিল যার নায়ক ছিলেন, সেই রামপ্রসাদ বিসমিল কিন্তু সেই কাকুরি মামলা করেছিলেন, তাই না? উত্তরপ্রদেশের কাকুরিতে। তাই কাকুরি ষড়যন্ত্র মামলা মনে রাখবে। যেখানে মামলাগুলো অ্যাপিল করা হতো, কাকুরিতে হয়েছিল কাকুরি। কিংসফোর্ডকে বিহারে বোমা পেল হলো আলিপুরে মামলা হলো আলিপুর বোমার মামলা। কানপুরে বামপন্থীদের মামলা করা হলো কানপুর ষড়যন্ত্র মামলা। মিরাটে মামলা করা হলো বামপন্থীদের বিরুদ্ধে, তাই মিরাট ষড়যন্ত্র মামলা। যেখানে মামলাটা রুজু করা হতো তার নামে বেশিরভাগ মামলার কিন্তু নামাঙ্কিত হয়েছে। ওকে, কাকুরি মামলা শতবর্ষ। আর 1925 সালে বাজেট, যে রেল বাজেট হলো তার শতবর্ষ। আর একটা না বললেই নয়, 1925 সালে ভীষণ ইম্পর্টেন্ট, 28 নভেম্বর দক্ষিণেশ্বর বোমার মামলা হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। এই মামলার প্রধান আসামি রাজেন্দ্রনাথ লাহিড়ী। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, আমার এক ছাত্রী এটাকে নিয়ে রিসার্চ করছে এখন। এই দক্ষিণেশ্বর বোমার মামলা, রাজেন্দ্রনাথ লাহিড়ী, সেই দক্ষিণেশ্বর ষড়যন্ত্র মামলার শতবর্ষ কিন্তু এবছর। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 1853 সালের 16 এপ্রিল বা 1 বৈশাখ ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল, দ্য ব্ল্যাক বিউটি। ট্রেনটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক বিউটি। 1854 সালে পরের বছর ইস্টার্ন রেল চালু হয় 15 আগস্ট, আমরা সবাই জানি। কিন্তু বৈদ্যুতিক ট্রেন চালু হয়, হ্যাঁ। আর এই দক্ষিণেশ্বর মামলা শতবর্ষ পাশাপাশি আমরা দেখে নেব ইলেকট্রিক ট্রেন, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রেন চালু হয় যাত্রীবাহী 53, 54, ইস্টার্ন রেল চালু হয় 15 আগস্ট।
আর মুম্বাই, এটা বোম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয়েছে, তাই না? আর এটা হাওড়া থেকে হুগলির পান্ডুয়া পর্যন্ত চলেছিল। কিন্তু ইলেকট্রিক ট্রেনের শতবর্ষে বছর, তাই রেলের পরীক্ষা দিতে যাবেন, কোশ্চেন আসবে না, হতে পারে না। 1925-এর 3 ফেব্রুয়ারি প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল। কোথা থেকে? মহারাষ্ট্রের কুর্লা থেকে যে ভিটি পর্যন্ত ভিক্টোরিয়া টার্মিনাস। এবছর ইলেকট্রিক ট্রেন আমাদের 1957 সালে হাওড়া থেকে শেওড়াফুলি পর্যন্ত চলেছিল। 1957 স্বাধীন ভারতবর্ষে বেঙ্গল ইলেকট্রিক চালু হলো হাওড়া থেকে শেওড়াফুলি। কিন্তু ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হলো 1925 3 ফেব্রুয়ারি, সেই ভিক্টোরিয়া টার্মিনাস পর্যন্ত মহারাষ্ট্রের কুর্লা থেকে। ইলেকট্রিক ট্রেনও কুর্লা থেকে ভিক্টোরিয়া টার্মিনাস, মহারাষ্ট্রের বোম্বাইয়ের কাছাকাছি। আর প্রথম যাত্রীবাহী ট্রেনও কিন্তু বোম্বাই চালু হয়েছিল, ভালো করে মনে রাখবে। ভাইকম সত্যাগ্রহ পরিসমাপ্তি ঘটেছিল আমরা জানি 24 সালে শুরু হলো। 1925 নভেম্বর পর্যন্ত চলেছিল ভাইকম সত্যাগ্রহ কেরলে, সেই কে কালাপ্পানের নেতৃত্বে, টি মাধবনের নেতৃত্বে সত্যাগ্রহ চলেছিল কিন্তু মনে রাখবে। 1925 সালে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, একাধিক পরীক্ষার প্রশ্ন, হেভি ইম্পর্টেন্ট হতে চলেছে শতবর্ষ। ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট রিডিং এর আমলে পাস হয়েছিল। ইন্ডিয়ান ক্যারেজ অফ গুডস বাই সি অ্যাক্ট এবং শিখ গুরুদুয়ার্স অ্যাক্ট এবং প্রভিডেন্ট ফান্ডস অ্যাক্ট চালু হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আইনে শতবর্ষ দাঁড়িয়ে রয়েছে কোশ্চেন অবধারিত। লর্ড রিডিং এর আমলে যেমন বাজেট, সবকটা কিন্তু লর্ড রিডিং, তাই বড়লাট রিডিংকে কিন্তু কেউ ছেড়ে দিবেন না। লর্ড রিডিং কিন্তু সবচেয়ে বেশি এবারে কোশ্চেন থাকছে, মিলিয়ে নেবে, কারণ রিডিং এর আমলের ঘটনাগুলি দাঁড়িয়ে রয়েছে। আমরা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট কয় পাস হয়? 1925। ইন্ডিয়ান কারেজ অফ গুডস বাই সি অ্যাক্ট কয় পাস হয়? শিখ গুরুদুয়ার্স অ্যাক্ট কয় পাস হয়? প্রভিডেন্ট ফান্ডস অ্যাক্ট কবে চালু হয়? সব 1925 রিডিং এর আমলে। প্রত্যেকটা অ্যাক্টের সবিস্তার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, পড়ে নেবেন মন দিয়ে। মনে রাখতে হবে এম এস স্বামীনাথন 1925 সালের সেই 7ই আগস্ট জন্মগ্রহণ করেছিল। প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের জন্ম শতবর্ষে বছর, তাই আপনি গ্রিন রেভলিউশন বা এগ্রিকালচার ভালো করে পড়বেন, এম এস স্বামীনাথনকে পড়বেন। যাদের কাছে নতুন ভূগোল বইটা আছে পড়ে নেবেন, মন জুড়িয়ে যাবে। সেরা একটা ভূগোল বই উপহার দিই তোমাদের জন্য, এম এস স্বামীনাথনের শতবর্ষ, তাই গ্রিন রেভলিউশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই সূত্র ধরে আমরা নরম্যান বোরলগটা পড়ে নেব, আমেরিকার সেই কৃষি বিজ্ঞানী ছিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি দেখেছি সেই সিনেমা দিয়ে ঋত্বিক ঘটকের জন্ম, কিন্তু চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মগ্রহণ 1925-এর 4 নভেম্বর 2025 সালে শতবর্ষ, তাই ঋত্বিক ঘটককে কিন্তু আমরা ছেড়ে যাব না। তো আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো শতবর্ষের ঘটনাগুলো একটু দেখে নেবেন। শনিবারে কলেজ স্ট্রিট অফলাইনে ব্যাচ শুরু হয়ে গেছে, নতুন বছরে আপনাদের উপহার দিচ্ছি। রবিবার দিনে চলছে বাড়িতে, আপনারা আসুন, এই নাম্বার যোগাযোগ করে নেবেন। আর সে আবারও বলে যাচ্ছি, যে পশ্চিমবঙ্গের নাম্বার 1 ইতিহাস যদি ক্লাস করতে চান, আপনাকে জাহাজের কাছে আসতেই হবে। আপনি আসুন, মন দিয়ে শিখুন, বড় হওয়ার চেষ্টা করুন এবং জাহাজের বইগুলোকে স্টাডি করুন। আজকেই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগাম হ্যাপি নিউ ইয়ার, প্রত্যেকের শুভেচ্ছা রইল। বাই।